এই গল্পটা শুনলে গায়ে কাঁটা দিতে পারে। এটা এমন এক ছেলের গল্প যাকে এক ফোঁটা জলের অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছিল। আর বিশ্বাস করুন, সেই ছেলেই কিন্তু বড় হয়ে একটা গোটা দেশের জন্য আইন লিখেছিল। শুধু একবার ভাবুন, স্কুলে পড়ার সময়ে ছোট্ট ভীমরাওকে ঠিক কিসের মধ্যে দিয়ে যেতে হতো। ওকে বলা হতো অস্পৃশ্য, তাই জলের পাত্র ছোঁয়ার অধিকার ছিল না। অপেক্ষা করতে হতো কখন স্কুলের পিয়ন এসে ওপর থেকে একটু জল ঢেলে দেবে, আর যেদিন পিয়ন আসত না সেদিন জলও জুটত না। চলুন আজ আমরা এই অসাধারণ জীবন কাহিনীটাকেই একটু কাছ থেকে দেখি। চরম অবিচার থেকে চূড়ান্ত বিজয়ের এক অবিশ্বাস্য যাত্রা। যে ছেলেটাকে সমাজের পদে পদে অপমানিত হতে হয়েছে, সে কিভাবে একটা নতুন ভারতের স্থপতি হয়ে উঠল, সেই গল্পটাই আজ আমরা শুনব। তো চলুন গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে, সেই যন্ত্রণা দিয়ে যা তার গোটা শৈশবটাকে ঘিরে রেখেছিল। স্কুলে যেত ঠিকই, কিন্তু আর 5টা বাচ্চার মতো বেঞ্চে বসার অনুমতি ছিল না। নিজের বসার জন্য চটের বস্তাটা তাকে বাড়ি থেকেই বয়ে নিয়ে যেতে হতো, আর বসতে হতো ক্লাসের বাইরে। শিক্ষকরাও বেশিরভাগ সময় এড়িয়ে চলতেন। আর জলের কথা, সে তো আগেই বললাম। ভাবুন তো, এই ছিল তার রোজকার জীবন, রোজকার অপমান। একদিকে যখন আমরা তার সেই যন্ত্রণার শৈশবের কথা বলছি, তখন অন্যদিকে এই ছবিটা দেখুন, তার ভবিষ্যতের এক ঝলক। এই দুটো ছবির বৈপরীত্যই কিন্তু তার লড়াইয়ের আসল শক্তিটা আমাদের দেখিয়ে দেয়। তাহলে এই পরিস্থিতিটা পাল্টালো কিভাবে? তিনি সিদ্ধান্ত নিলেন এই অবিচারের বিরুদ্ধে লড়তে হবে, আর তার হাতিয়ার হবে একটাই: শিক্ষা। এই একটাই সিদ্ধান্ত ব্যাস তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। তিনি খুব ভালো করে বুঝেছিলেন, অপমান বা হিংসা দিয়ে নয়, এই সামাজিক শৃঙ্খল ভাঙতে হলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানই হবে তার আসল শক্তি। অবশ্য তার এই যাত্রায় তিনি একা ছিলেন না। তার বাবা, যিনি ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন, তিনি সবসময় তাকে পড়াশোনার জন্য উৎসাহ দিতেন। একজন শিক্ষক তাকে গৌতম বুদ্ধের একটা জীবনী উপহার দিয়েছিলেন, যেটা তার চিন্তার জগতে একটা গভীর ছাপ ফেলেছিল। আর তার স্ত্রী রামাবাই, স্বামীর বিদেশের পড়াশোনার খরচ জোগাতে তিনি নিজের গয়না পর্যন্ত বন্ধক রেখেছিলেন। কি অসাধারণ ত্যাগ, তাই না? আর এরপরই শুরু হলো তার জীবনের সেই অধ্যায় যা গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছিল। বিশ্বজুড়ে জ্ঞানের সন্ধানে তার অবিশ্বাস্য যাত্রা। শুরুটা হয়েছিল বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে স্কলারশিপ পেয়ে পাড়ি দিলেন সোজা আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। কিন্তু জ্ঞানের খিদে তো মেটেনি। এরপর গেলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। পড়াশোনার প্রতি এই যে জেদ, এটাই তাকে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়ে গিয়েছিল। আর তার মেধা আর পরিশ্রমটা ঠিক কোন পর্যায়ে ছিল তার একটা ছোট্ট উদাহরণ দিই। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, যেটা ছিল 2 বছরের মাস্টার্স কোর্স, সেটা তিনি শেষ করেছিলেন মাত্র 1 বছরে। ভাবা যায়? একবার শুধু ছবিটা কল্পনা করুন। যে ছেলেটাকে নিজের দেশের, নিজের গ্রামে এক ফোঁটা জলের জন্য অপেক্ষা করতে হতো, সেই ছেলেই তখন নিউ ইয়র্ক আর লন্ডনে বসে বিশ্বের সেরা চিন্তাবিদদের সাথে পড়াশোনা করছে। কি অসাধারণ একটা উত্তরণ! এবার আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে এসেছি। পড়াশোনা শেষ করে ভারতে ফেরা এবং দেশের ভবিষ্যৎ গঠনে তার সেই ঐতিহাসিক ভূমিকা। কিন্তু ভাবুন, এত ডিগ্রি, এত জ্ঞান অর্জন করার পরেও দেশে ফিরে এসে দেখলেন যে পরিস্থিতি একটুও বদলায়নি। সেই একই অপমান। বড়দার অফিসে তথাকথিত উচ্চবর্ণের কেরানিরা তার ছোঁয়া বাঁচানোর জন্য ফাইল হাতে দিত না, দূর থেকে তার টেবিলের ওপর ছুঁড়ে মারত। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন, শুধু নিজের উন্নতি করলে হবে না, এই গোটা ব্যবস্থাটাকেই গোড়া থেকে বদলাতে হবে। এই স্লাইডটা এক কথায় তার পুরো জীবনটা তুলে ধরে। বাঁদিকে দেখুন তার অতীত, যে ছেলেটাকে ক্লাসের বাইরে মাটিতে বসতে হতো, জল পর্যন্ত ছুঁতে দেওয়া হতো না। আর এবার ডান দিকে তাকান, এটাই তার ভবিষ্যৎ। সেই ছেলেই স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসে আছেন, আর হয়েছেন দেশের প্রথম আইনমন্ত্রী। একেবারে যোগ্য জবাব, তাই না? ভারতে সংবিধান তৈরি করা তো আর মুখের কথা ছিল না। এই বিশাল কাজের জন্য প্রস্তুতি নিতে তিনি বিশ্বের প্রায় 60টা দেশের সংবিধান তন্ন তন্ন করে পড়েছিলেন। আর তার সভাপতিত্বে যে কমিটি তৈরি হয়েছিল, তাদের সময় লেগেছিল 2 বছর 11 মাস আর 17 দিন স্বাধীন ভারতের সংবিধানের প্রথম খসড়াটা তৈরি করতে। আর শেষ পর্যন্ত তিনি এমন একটা সংবিধান তৈরিতে নেতৃত্ব দিলেন, যা আইনিভাবে অস্পৃশ্যতার মতো একটা প্রথাকে চিরদিনের জন্য মুছে দিল। যে সংবিধান দেশের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার আর স্বাধীনতার প্রতিশ্রুতি দিল। ভাবুন, যে ব্যবস্থা তাকে দাবিয়ে রাখতে চেয়েছিল, তিনি সেই ব্যবস্থারই নিয়মকানুন নতুন করে লিখে দিলেন। এবার আসা যাক শেষ কথায়। তার জীবন থেকে আমরা কি শিখতে পারি? জীবনের একেবারে শেষ দিকে এসে 1956 সালে তিনি একটা চূড়ান্ত পদক্ষেপ নিলেন। লক্ষ লক্ষ অনুগামীদের সাথে নিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন।
এটা ছিল আসলে হিন্দু ধর্মের এই বর্ণপ্রথার বিরুদ্ধে তার সবচেয়ে বড় প্রতিবাদ আর মুক্তির ঘোষণা। তাহলে তার জীবন থেকে আমরা কি শিখলাম? প্রথমত, যত অপমানই আসুক, পড়াশোনা ছাড়া যাবে না। দ্বিতীয়ত, পরিস্থিতি কখনোই আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। তৃতীয়ত, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর সবশেষে, অন্যায়ের সামনে কোনোদিনও মাথা নত করা যাবে না। তিনি শুধু বিশ্বাসই করতেন না, নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে শিক্ষাই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে এই পৃথিবীকে বদলে ফেলা যায়। তাই সবসময় মনে রাখতে হবে, আজ আমরা কে কোথায় আছি সেটাই কিন্তু আমাদের শেষ পরিচয় নয়। যে কেউ যে কোনো জায়গা থেকে ইতিহাস তৈরি করতে পারে। ডক্টর আম্বেদকরের জীবনই তো এর সবচেয়ে বড় প্রমাণ।